শুরুতে জানিয়ে দিব, আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এবার রাশিয়া থেকে গোপনে কয়লা এলো ভারতে। জানিয়ে দেব, গাজায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 90% মানুষ, অভিযোগ জাতিসংঘের রিপোর্টের। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব যাচাই করে দেখছে ইসরায়েল, আসছে যুদ্ধবিরতির সম্ভাবনা। সর্বশেষ জানিয়ে দেব, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন, বাইডেন সরে দাঁড়ালে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন কমলা হ্যারিস। এবার আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এলো ভারতে। ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের একটা বড় অংশের সামনে কোণঠাসা রাশিয়া, কিন্তু তারপরও বিশ্ববাজারে রাশিয়া ব্যবসা বাণিজ্য করে আয় করছে প্রচুর, আর তার অনেকাংশ আসছে বন্ধু রাষ্ট্র ভারত থেকে। মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখায় আমেরিকার চোখ রাঙানিও দেখতে হয়েছে নয়াদিল্লিকে। তবে উপেক্ষা করেই রাশিয়া থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারত। এবার এক প্রকার গোপনেই রাশিয়া থেকে কয়লা এলো ভারতে। জলপথে নয়, ট্রেনে করে রাশিয়া থেকে টন টন কয়লা পৌঁছালো দেশটিতে। একটি নয়, দুটি ট্রেন ভর্তি কয়লা এসেছে। দিন কয়েক ধরেই আন্তর্জাতিক উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর হিসেবে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনের সূত্রের খবর, ওই করিডর ধরেই কয়লা ভারতে পৌঁছেছে। ওই করিডরকে মাল্টি ট্রান্সপোর্ট করিডর বলা হয়ে থাকে, কারণ রেলপথ ছাড়াও সড়ক ও জলপথ ব্যবহার করা হয় এই যাত্রাপথে। রাশিয়া থেকে ইরান হয়েই কয়লা বোঝাই ট্রেন এসে পৌঁছায় চাবাহার বন্দরে। সেখান থেকে জাহাজে করে ভারতে আনা হয়েছে কয়লা। আগে বাল্টিক সাগর, সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসতো, যাতে সময় লেগে যেত কমপক্ষে 45 দিন। কিন্তু উত্তর দক্ষিণ করিডর মাধ্যমে ট্রেন করে কয়লা আসায় সময় লেগেছে মাত্র 25 দিন। সম্প্রতি ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত। চুক্তি অনুযায়ী ইরানের চাবাহার সমুদ্র বন্দর আগামী 10 বছরের জন্য ভারতের কাছে এসেছে। ভৌগোলিক অবস্থানগতভাবে চাবাহার সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের কাছে এই সমুদ্র বন্দর পশ্চিম এশিয়া ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় কমানোর ক্ষেত্রে প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে। এই চুক্তির পর অনেকেই দাবি করছিলেন, চাবাহার নিয়ন্ত্রণ পাওয়ার পর আফগানিস্তান, ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথ পরিবহনে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে ভারত। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও পশ্চিম এশিয়ায় পৌঁছতে বিকল্প রাস্তা হিসেবে চাবাহার বন্দরকে ব্যবহারের পরিকল্পনা করছিল ভারত। সম্প্রতি রাশিয়া থেকে কয়লা আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল এই বন্দর। এদিকে গাজা যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় 90% মানুষ, জাতিসংঘের রিপোর্ট। ইসরায়েল ও হামাসের মধ্যে গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া সংঘর্ষের পর গাজা উপত্যকায় প্রায় 90% মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দপ্তরের ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেরা ডি ডোমিনিকো গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, গাজায় প্রায় 19 লাখ মানুষ এই সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত হয়েছেন। ডোমিনিকো বলেন, আমাদের অনুমান অনুযায়ী 7 অক্টোবর থেকে গাজায় প্রতি 10 জনের মধ্যে 9 জনই অন্তত একবার তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। অনেকেই 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গাজায় আগে 17 লাখ মানুষ বাস্তুচ্যুত ছিল বলে ধারণা করা হতো। এরপর রাফা ও উত্তরাঞ্চলে আক্রমণের ফলে এই সংখ্যা আরও বেড়ে গেছে। ডোমিনিকো আরও উল্লেখ করেন, ইসরায়েলের হামলা বরাবরই গাজার লোকজনদের তাদের অবস্থান ও বাসস্থান বদলাতে বাধ্য করেছে। গাজায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত মানুষের বাইরেও আরও অনেক মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিদিন তারা আশাহীন হয়ে পড়ছেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে গাজা উপত্যকা এখন কার্যত 2 ভাগে বিভক্ত। ওসিএইচ এর তথ্য অনুযায়ী উপত্যকার উত্তরাঞ্চলে প্রায় 3 থেকে 3.5 লাখ মানুষের বসবাস, যারা দক্ষিণে যেতে পারছে না। যুদ্ধ শুরুর পর থেকে আনুমানিক 1,10,000 মানুষ গাজা থেকে রাফা ক্রসিং দিয়ে মিশরে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, কিন্তু মে মাসের শুরুর দিকে এই সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়। ডোমিনিকো জানায়, এই মানুষদের একটি অংশ মিশরেই আছেন এবং বাকিরা অন্যত্র চলে গেছেন। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাসের ওই হামলায় ইসরায়েলে 1195 জন নিহত হন এবং 251 জন জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে 116 জন এখনও গাজায় আছেন এবং 42 জন মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী
ইসরায়েলের হামলায় এই পর্যন্ত প্রায় ৩৮,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার গাজার যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব যাচাই করে দেখছে ইসরায়েল। আসছে যুদ্ধবিরতির সম্ভাবনা। প্রায় ৯ মাস ধরে চলমান গাজা উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে হামাস নতুন একটি প্রস্তাবনা দিয়েছেন। ইসরায়েল বর্তমানে এই প্রস্তাবনা মূল্যায়ন করছে। কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই প্রস্তাবটি তুলে ধরে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির প্রস্তাব নিয়ে হামাসের মন্তব্যসমূহ যাচাই করা হচ্ছে, যা শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে। বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষের উপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ত্রিস্তরীয় পরিকল্পনার উপস্থাপন করেছেন। হামাস দাবি করছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, গত বছরের ৭ই অক্টোবর হামাসের হামলায় যারা জিম্মি হয়েছেন তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যায় হামাস জানায়, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার, মিশর ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করছেন। কাতার গাজার শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এর আগে হামাস এক বিবৃতিতে জানায়, তারা তাদের কিছু পরিকল্পনার কথা মধ্যস্থতাকারীদের সঙ্গে বিনিময় করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এবং গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের নতুন প্রস্তাব মূল্যায়ন করার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাইডেন সরে দাঁড়ালে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে আসবে কমলা হ্যারিস। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন থেকে যদি দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক দলের প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তবে তার বিকল্প প্রার্থী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের প্রচারণা শিবির, হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ৭ সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি জর্জিয়ার অঙ্গরাজ্যে আটলান্টায় সিএনএনের স্টুডিওতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির বাইডেনের মধ্যে প্রথম বিতর্কের মুখোমুখি অনুষ্ঠিত হয়। এই বিতর্কে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন ধরাশয়ী। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি। বিতর্কের পর অনেকেই এখন আর বাইডেনের উপর আস্থা রাখতে পারছেন না। নির্বাচনে প্রার্থিতা থেকে সরে যেতে তার উপর চাপ ক্রমেই বাড়ছে। যদিও বাইডেন বলেছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পরিস্থিতিতে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গেলে তার বিকল্প কে হতে পারেন তা নিয়ে গুঞ্জন চলছে। ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস ছাড়াও বাইডেনের সম্ভাব্য বিকল্প হিসেবে আরও একজন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতার নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউমাস, মিশিগানের গ্রেচেন হুইটমার এবং পেনসিলভানিয়ার জোশ শাপিরোর মতো গভর্নরদের নাম রয়েছে।